এবারে টি-20 বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা কিন্তু অন্যরকম দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা জিতছে নার্ভটা ধরে রেখে, ক্রাঞ্চ মোমেন্টে ভেঙে না পড়ে। এই সাউথ আফ্রিকাকে কে কবে দেখেছে বলেন তো দেখি? এবং সেটা একটা বিচ্ছিন্ন ম্যাচ না, প্রায় প্রতিটা ম্যাচে ওয়ার্ল্ড কাপের একই ঘটনা দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট সর্বশেষ 4টা ম্যাচে তো বটেই। ইনফ্যাক্ট এই যে সুপার 8-এর ম্যাচটা তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে গেল, সেই ম্যাচটাও তারা নার্ভ ধরে রেখে জিতেছে, সেই ম্যাচটাও তারা হারতেই পারতো। এখন আপনি বলতে পারেন যে 18 রানে জিতেছে, টি-20 ম্যাচে 18 রানের জয়টা তো একটা বড় ব্যবধান, সো এইখানে আর নার্ভ ধরে রাখার কি ব্যাপার রয়েছে? আছে রে ভাই, ছিল রে ভাই। ম্যাচটা যে অবস্থাতে গিয়েছিল, যুক্তরাষ্ট্রের কোনো চান্সই ছিল না, সেইখান থেকে ম্যাচটাকে তারা এমনভাবে গুছিয়ে এনেছিল, মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা এখানে আউটসাইডার, যুক্তরাষ্ট্র আরও একটা বিগ আপসেট এই ওয়ার্ল্ড কাপে ঘটিয়ে দেবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করতে পারেনি ম্যাজিক্যাল একটা ওভারের কারণে। সেটাই কি টার্নিং পয়েন্ট, নাকি কোনটাকে আপনি সুপার 8-এ প্রথম যে ম্যাচটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা 18 রান জিতলো সেটা টার্নিং পয়েন্ট বলবেন? প্রথমত এখানে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা 194 রান তুলেছে, যেটা খুব সহজেই 200-220 হতে পারত। কীভাবে? যেখানে খেলা হচ্ছে এন্টিগাতে, সেই মাঠটার উইকেটটা অনেক বেশি ব্যাটিং সহায়ক। আমরাও কিন্তু ওয়ার্ল্ড কাপের আমাদের ফার্স্ট 2টা ম্যাচ অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার বিপক্ষে এইখানেই খেলবো। সো সেইখানটাতে কুইন্টন ডিকক ওয়ার্ল্ড কাপে এসে রানের দেখা পেলেন, এক সাইড থেকে তিনি বিস্ফোরক হয়ে উঠলেন এবং তারা 12 ওভার শেষে তাদের স্কোরটা 1 উইকেটে 125 রানে পৌঁছে গেল। তাহলে শেষ 8 ওভারে আরও 100 রান তো হতেই পারত, কিন্তু সেইখান থেকে তারা শেষ ওভারে মাত্র 69 রান তুলেছে। ইনফ্যাক্ট 13 নম্বর ওভারটাতে হারমিত সিং তিনি প্রথমে আউট করলেন কুইন্টন ডিককে, তিনি 40 বলে 74 করেছেন। তারপরে ভেরি নেক্সট ডেলিভারিতেই ডেভিড মিলারকে তিনি হচ্ছে গোল্ডেন ডাকের স্বাদ উপহার দিলেন। ওই যে সাউথ আফ্রিকা একটুখানি পিছিয়ে পড়লো না, আর এখান থেকে তারা মানে রান তুলেছে তারা, কিন্তু ওই গতিটা আর থাকেনি। এইডেন মার্করামের সঙ্গে এই কুইন্টন ডিককের 110 রানের পার্টনারশিপটা ভেঙে যাবার পরে, তারপরে ওই মার্করাম বলেন, ক্লাসেন বলেন, ট্রিস্টান স্নাপস বলেন, তারা হচ্ছে গিয়ে রান তুলেছেন, কিন্তু অত গতি থাকেনি বলেই সেটা 194 পর্যন্ত আটকে যায়। এখন 194 করে জয়ের ব্যাপারে তারা কনফিডেন্ট থাকতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম যুক্তরাষ্ট্র কিন্তু ঠিক এই 194 রান চেস করেই কানাডার বিপক্ষে জিতেছিল। অবশ্যই কানাডা এবং দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ এক যে না সেটা তারা আরও বেশি করে বুঝতে পারে 13 নম্বর ওভারে গিয়ে, যখন তারা 76 রানে 5টা উইকেট হারিয়ে ফেলে। তখনও 53 রানে আরও 119 রান তাদের প্রয়োজন। মনে হয়নি যে এই ম্যাচটা তারা ক্লোজ করতে পারবে বা কোনো চান্স তাদের রয়েছে, কিন্তু প্রতি ওভারেই 4 ছক্কা মেরে ওইখানে একটা পার্টনারশিপ হলো হারমিত সিং এবং হচ্ছে আদ্রিয়াস গৌসের, এবং সেই পার্টনারশিপে দেখা গেল প্রতি ওভারে তারা 4 মারছে, ছক্কা মারছে, এদিক ওদিক থেকে রান নিচ্ছে। 6 ওভারে তাদের 92 রান প্রয়োজন, 5 ওভারে 73 প্রয়োজন, 4 ওভারে 60 প্রয়োজন, 3 ওভারে 50 রান প্রয়োজন। এরকম একটা ইকুয়েশনের মধ্যে কিন্তু তারা চলে আসলো। এবং ওই সময়টাতে 18 নম্বর ওভারটা যখন 3 ওভারে 50 রান প্রয়োজন, তাবরেজ শামসিকে 1 ওভারে 3টা ছক্কা মারলেন এই দুই ব্যাটসম্যান, এবং তারপরে গিয়েই ওই ওভারটা থেকে যে 22টা রান হয়ে গেল না, অল অফ এ সাডেন দেখা গেল 3 ওভারে 50 দরকার ছিল, 2 ওভারে 28 রান প্রয়োজন। এটা তো সম্ভব, খুবই সম্ভব, স্পেশালি হচ্ছে গিয়ে যেই দলটা এরকম একটা রিকভার করেছে, 76 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে এরকম একটা 90+ রানের পার্টনারশিপ তাদের হয়ে গিয়েছে, 2 ব্যাটসম্যান উইকেটে সেট, হাতে টোটাল আরও 5টা উইকেট থেকে গেছে। সো 2 ওভারে আর 28 রান কিন্তু তখন অসম্ভব মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্রই কি জয়ের জন্য একটু হলেও ফেভারিট। এবং যেটা বললাম, ওই সময়ই একটা ম্যাজিক্যাল ওভার করলেন কাগিসো রাবাদা। ওভারটাতে তিনি ওই পার্টনারশিপটা ব্রেক করলেন, যেটা 43 বলে 91 রানের পার্টনারশিপটা ব্রেক করলেন হারমিত সিংকে আউট করে। শুধু তাই না, ওই ওভারটা থেকে তিনি দিলেন মাত্র 2টা রান। তার মানে যেটা ছিল 2 ওভারে 28 রান প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের, লাস্ট ওভারে তাদের প্রয়োজন গিয়ে দাঁড়ালো হচ্ছে 26 রান। আর তো তারা ওই জায়গাটা থেকে পারেনি, পারার কথা না। 18 রানে ম্যাচটা হেরে গিয়েছে। ওইখান থেকে গস এক সাইডে তিনি 47 বলে 80 রানে অপরাজিত ছিলেন, একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন, কিন্তু আনফর্চুনেটলি পরাজিত দলেই তাকে আসলে থাকতে হয়েছে। সো দেখেন, সাউথ আফ্রিকা এখানে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা আমি বলছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে তারা শ্রীলঙ্কাকে 77 রানে অল আউট করে দিয়েও সেই জয়টাও তাদের খুব কমফোর্টেবল কিন্তু হয়নি চেজিং এর সময়। পরের ম্যাচে নেদারল্যান্ডসের 103 রানে চেস করতে নেমে তারা 12 রানে 4 উইকেট হেরে ফেলেছিল, সেখান থেকে তারা ম্যাচ জিতেছে। পরের ম্যাচ তারা বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে জিতে গিয়েছে 4 রানে। পরের ম্যাচ নেপালের বিপক্ষে হারতে হারতে তারা জিতে গিয়েছে 1 রানে। আবার এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটাও তারা
হারতে হারতে না হলেও একটা বেশ বেকায়দা অবস্থা থেকে তারা শেষ পর্যন্ত ম্যাচটা 18 রানে জিতে নিয়েছে। এইরকম সাউথ আফ্রিকা পরপর 4টা ম্যাচ যদি আমি হিসাব করি, প্রথম ম্যাচটাকে বাদও যদি দিই, এরকম সাউথ আফ্রিকার টানা 4টা ম্যাচে খুব বেশি দেখা গেছে বলে আমার কাছে মনে হয় না। সো সুপার 8-এ তাদের শুরুটা ভালো হলো, এখনো খুবই আর্লি যে তারা কত দূর যাবে, সেমিফাইনাল তো অ্যাটলিস্ট অনেক এই জায়গাটা থেকে টার্গেটটা থাকবে, সেখানে সুপার 8-এর শুরুটা তাদের ভালো হলো। আর যুক্তরাষ্ট্র যেই পারফরমেন্স দিয়েছে সেটাও মাথা উঁচু করা পারফরমেন্সই। এইখানটাতে যে তারা শুধুমাত্র মানে আসার জন্যই আসেনি, বা পাকিস্তানকেও যে একটা ম্যাচে হারিয়ে দিয়েছে সেটা যে অঘটন তো বটেই, কিন্তু সেটা যে হচ্ছে বিরাট বড় কোনো ফ্লুক না, বা শুধুমাত্র বৃষ্টির আশীর্বাদ নিয়ে যে তারা সুপার 8 পর্বে আসেনি এই ম্যাচের পারফরমেন্সে যুক্তরাষ্ট্র সেটাও আসলে বুঝে দিয়েছে। ম্যাচটা তারা আসলে জিততেই পারতো, ওই আফসোসের জায়গাটা তাদের থাকবেই। তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন, সাউথ আফ্রিকার জয়ের এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয়ের 18 রানের ব্যবধানের? আমার কাছে মনে হয়, আমার মনে হয় এটার সঙ্গে আপনারা একমত হবেন যে কাগিসো রাবাদার করা ওই 19 নাম্বার ওভারটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। আগের ওভারে 3টা ছক্কা খাওয়ার পরে যেখানে সাউথ আফ্রিকাকে দিশেহারা লাগছিল, রাবাদা ওই ওভারে মাত্র 1 রান দিয়ে একটা উইকেট নিলেন, পার্টনারশিপটা ব্রেক করলেন এবং সেইখানটাতেই ম্যাচটা সাউথ আফ্রিকার পকেটে ঢুকে গেল। কাগিসো রাবাদার ওভারটাই তাই দক্ষিণ আফ্রিকার এই 18 রানের জয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে। আপনার কাছে?